প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। রুমের বাইরে সবাই অপেক্ষা করছে। আবির টেনশনে ধপ করে বাহিরের চেয়ারে বসে পড়েছে। হালিমা খান মালিহা খান আহাজারি করছে। মেয়েটার কি হলো? সকালে তো ভালো ছিল। তানভীর আবিরকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। ইকবাল খান আবিরের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, কিছু হবে না। তখনই সবার অপেক্ষার উত্তেজনা ঘটিয়ে বাহিরে ডক্টর এসে বলল, মিস্টার খান, বাড়িতে নতুন মেহমান আসছে, মিষ্টিমুখ করাবে না? আলী আহমদ খান নিশ্চুপ খুশিতে যেন তার ভাষা হারিয়ে গেছে। সে খুশিতে মুজাম্মেল খানকে জড়িয়ে ধরল। কাপা কাপা কণ্ঠে বলল, ভাই তুই শুনতে পাচ্ছিস? আমাদের ঘরে নতুন মেহমান আসছে। আমার আবির বাবা হবে। আমার মেঘমামনির কোলে ছোট দাদাভাই খেলা করবে। তারপর আলী আহমদ খান জোরে চেঁচিয়ে বলল, তোমরা জলদি মিষ্টির ব্যবস্থা করো। আমি আজকে পুরো মহল্লাকে মিষ্টিমুখ করাবো। তারপর ডক্টরকে জড়িয়ে ধরে বলল, আজ মিষ্টি না খাইয়ে তোমাকে যেতে দিচ্ছি না। আবির আবেগের চরম পর্যায়ে শূন্য চোখে তাকিয়ে আছে সবার দিকে, যেন সে বিশ্বাসই করতে পারছে না তার ছোট্ট মেঘের কোলে তার ছোট আহিয়া আসবে। তানভীর আবিরকে জড়িয়ে ধরল। কনগ্রেচুলেশন ভাইয়া, অবশেষে তুমি আমায় মামা বানিয়ে দিলে। কিন্তু ছোট পরি আমায় কি বলে ডাকবে, মামা নাকি চাচ্চু? আবির হাসলো। হঠাৎ মেঘের কথা মনে হতেই আবির ভেতরে গেল। মেঘ কপাস হয়ে শুয়ে আছে। কাপা কাপা হাতে মেঘের মাথায় স্পর্শ করে বলল, মেঘ তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? আমি বাবা হতে চলেছি। আমার আহিয়া আসছে। মেঘ ঘুমাচ্ছে, এখন তার বিশ্রামের প্রয়োজন। তাই আবির আর সেখানে না বসে থেকে বাহিরে চলে গেল। ইতিমধ্যে মেহমানরা চলে এসেছে। খানবাড়ির প্রতিটা লোক আজ খুব খুশি। মেঘ তাদের অনেক আদরের মেয়ে। এক সময়ের দৌড়ে ছুটে বেড়ানো মেয়েটাও আজ মা হবে। ভাবতেই খুশিতে মনটা ভরে যায়। আবির রাকিবকে ফোন দিয়ে তার ছেলে ও রিয়ার খবর নিল। অবশেষে মেঘের অসুস্থতার কথাও জানালো। রাকিব তো মহা খুশি। রাকিবের হাত থেকে জান্নাত ফোনটা কেড়ে নিয়ে বলল, ভাইয়া আমরা কিন্তু আবারও একটা ট্রিট পাওনা রইলাম। আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমরা ঠিক কতটা খুশি হয়েছি। মেঘ কোথায়? ওর সাথে একটু কথা বলা যাবে? আবির বলল, আসলে ওর শরীরটা অনেক দুর্বল, তাই ডক্টর ওকে অল্প ডোজ ও স্লিপিং পিন দিয়েছে। গত 2 ঘন্টা যাবৎ ম্যাডাম ঘুমাচ্ছে। জান্নাত বলল, ও আচ্ছা, আমি তো এখন হাসপাতালে আছি। আগামীকাল রিয়া বাবিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা করতে যাব। আবির বলল, ঠিক আছে, তুমি সময় করে এসো। এখন রাখছি। সন্ধ্যা 7টা বাজে। মেঘ আস্তে আস্তে চোখ খুলল। শরীর অনেকটা দুর্বল মনে হচ্ছে। ভাবছে হঠাৎ করে এমন মাথা ঘুরেছে কেন? কোনো বড় রোগ হলো না তো? বন্যার ডাকে মেঘের ভাবনার সমাপ্তি ঘটল। বন্যা বলল, ননদিনী কেমন আছিস? মেঘ বলল, বেবি তুই? হ্যাঁ ভালো আছি। আমার শরীরটা একটু দুর্বল লাগছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বন্যা বলল, তুই কতদিন হলো অসুস্থ? মেঘ বলল, বেশি না, 10-15 দিন হলো শরীরটা বেশ দুর্বল, মাথা ঘুরায়। বন্যা বলল, আবির ভাইয়াকে জানিয়েছিলি? মেঘ বলল, না জানানো হয়নি। বন্যা বলল, এটা তো জানানোর প্রয়োজন ছিল, জানাসনি কেন? ঠিক সেই সময়ই হঠাৎ আবির রুমে এসে বন্যাকে দেখে বলল, তোমরা গল্প করো, আমি তাহলে পরে আসছি। বন্যা উঠে দাঁড়িয়ে বলল, না ভাইয়া, আমাদের কথা বলা শেষ, আমি চলে যাচ্ছি, আপনি প্লিজ ভেতরে আসুন। বলেই বন্যা মিমের রুমের দিকে ছুটল। আবির কিছুটা রাগের লোক নিয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ ভয়ে ভয়ে বলল, আমার তো কিছু হয়নি, আমি সুস্থ আছি, কাজের চাপে মাথাটা একটু ঘুরে গিয়েছিল। আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল, এদিকে আয়। মেঘ কাঁপা কাঁপা পায়ে বিছানা থেকে নেমে আবিরের সামনে এসে দাঁড়ালো। মেঘ ভয়ে ভয়ে মনে মনে আওড়াচ্ছে, আল্লাহ আজ আমি শেষ। বিয়ের পর প্রথম থাপ্পড়টা মনে হয় আজকেই খাবো, আল্লাহ গো বাঁচাও। হঠাৎ আবির মেঘকে কোলে তুলে নিল। তা দেখে মেঘ তো আশ্চর্যের চরম পর্যায়ে। এটা কি হলো? আবির মেঘকে ঘুরাচ্ছে আর বলছে, মেঘ তুই জানিস না আজ আমি কতটা খুশি। মনে হচ্ছে আকাশের চাঁদ বাড়িতে নেমে এসেছে। তুই নিজেও জানিস না তুই আমাকে কি দিয়েছিস। মেঘ অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর বলল, আমাকে প্লিজ নামান, আমি পড়ে যাব, আমার মাথাটা আরও বেশি ঘুরছে। কিন্তু আবির যেন আজ খুশিতে পাগল প্রায়। মেঘ বলল, পাগলামি করিয়েন না প্লিজ,
কি হয়েছে আমাকে বলুন। আবির বলল, আহিয়ার আম্মু, অবশেষে আমাদের আহিয়া আসছে। মেঘ এই কথা শুনে স্তব্ধ হয়ে আবিরের চোখের দিকে তাকিয়ে আছে। সে যেন বিশ্বাস করতে পারছে না। তারপর আবার বলল, কি বললেন, আরও একবার বলুন না প্লিজ। আবির মেঘের কানে ফিসফিস করে বলল, আমাদের আহিয়া আসার সময় হয়ে গেছে, নিজের যত্ন নিন প্লিজ। মেঘের চোখ টলমল করছে নোনা জলে। এটা কষ্টের কান্না নয়, এটা হলো সুখের কান্না, মা হওয়ার আনন্দের কান্না। মেঘ কাঁদতে কাঁদতে আবিরকে জড়িয়ে ধরল। আবিরের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, সত্যি আমাদের আহিয়া আসছে, আমি মা হব। আবির মাথা নেড়ে সেই চিরচেনা সুরে বলল, স্পেরো। মেঘ আবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ভালোবাসার পূর্ণতার মাঝে যতটুকু অপূর্ণতা ছিল তা আজ পূর্ণ হলো। জীবনে আর কিছু চাওয়ার নেই। আবির মেঘকে রেস্ট করার জন্য শুয়ে দিতে চাইল, কিন্তু মেঘ বলল, আপনি কি ভুলে গেছেন আজ ভাইয়া ভাবির বাসর রাত? আবির বলল, না ভুলিনি, আমাকে এখন কি করতে হবে ম্যাডাম? মেঘ বলল, আপনাকে কিছু করতে হবে না, আমি এখন সুস্থ আছি, আমি সব করে নিব। আবির মেঘের দিকে শান্ত হুমকি ছুঁড়ে বলল, বিছানা থেকে যদি এক পাও নামেন তাহলে আপনার পা ভেঙে গলায় ঝুলিয়ে দেব, মাইন্ড ইট। মেঘ ঠোঁট ফুলিয়ে বসে আছে। আবির মেঘের ফুলা ঠোঁটে চুমু দিয়ে বলল, এক শর্তে যেতে পারবি, আমি সব সাজাবো, তুই শুধু পাশে বসে থাকবি। মেঘ বেঞ্চি কেটে বলল, ঠিক আছে ঠিক আছে। আবির আর মেঘ তানবীরের রুমে গেল। গিয়ে দেখে আরিফ, রাসেল, সাকিব ও মিম আগে থেকেই অপেক্ষা করছে। আবিরের নির্দেশনা মতে সবাই ঘর সাজানো শুরু করেছে। আরিফ আর চোখে মিমের দিকে তাকাচ্ছে। মিম লজ্জায় অন্যদিকে ফিরে কাজ করছে। কয়েকবার আরিফ তাকানো দেখে সাকিব কিছুটা বুঝতে পেরেছে। তাই সাকিব আরিফকে বলল, কোনো দিকে না তাকিয়ে কাজ কর, পরের বাসরটা তোর সাজাবো। মিম কিছুটা লজ্জায় নেতিয়ে পড়ল। আরিফ কথাটা না শোনার ভাব ধরে কাজ করে যাচ্ছে। আবির মেঘের খেয়াল রাখায় এতটাই ব্যস্ত, এদিকে কি হচ্ছে তার মস্তিষ্কে পৌঁছায়নি। মেঘ একটা চেয়ার এনে বসে আছে। আবির কাজ করছে আর মেঘের সাথে কথা বলছে। আবির তো কোনো কাজে মেঘকে হাত লাগাতেই দিচ্ছে না। রুমটা সাজানো শেষে আরিফ, সাকিব, আবির ও রাসেল দরজার বাইরে চেয়ার নিয়ে বসে তানবীরের অপেক্ষা করছে। মেঘ আর মিম গেল বন্যাকে নিয়ে আসতে। বন্যাকে আজ শুভ্র রঙের শাড়ি পরানো হয়েছে। খোপায় কয়েকটা শুভ্র গোলাপ, অস্টায় গোলাপি লিপস্টিক আর কাজল পরুয়া বন্যাকে মেঘ বলল, বেবি আমি চলে এসেছি, তোমার অপেক্ষার দিন শেষ, এখনই তোমাকে আমার ভাইয়ের রুমে নিয়ে যাব। বন্যা মেঘের কথা শুনে কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না। হঠাৎ বন্যার ডুকবুকানি স্বাভাবিক মাত্রায় বেড়ে গেছে, কেন যেন ভয় হচ্ছে খুব। মেঘ বন্যাকে জড়িয়ে ধরে বলল, বেবি তোকে আজকে পুরো সাদা ফুলের রানী লাগছে। হঠাৎ মেঘের শব্দে বন্যার ধ্যান ভাঙল। বন্যা খুব করে মেঘের দুহাত চেপে ধরে বলল, দোস্ত আমার খুব ভয় হচ্ছে, কেমন যেন লাগছে। মেঘ মুচকি হাসলো, তারপর বলল, এই সময় সবারই এমনটা হয়, তুই চাপ নিস না, আমার ভাইটা তোকে খুব ভালোবাসে। মেঘ বন্যাকে নিয়ে তানবীরের রুমে খাটের মাঝখানে বসলো আর বলল, এখন থেকেই এই রুম আর এই রুমের মানুষ দুটোই তোর। তানবীর বন্যার বাড়ির লোকদের এগিয়ে দিয়ে এসে মুজাম্মেল খানের দেওয়া এক কাজে গিয়েছিল। এখন রুমের সামনে এসেই দেখে হরতাল। মনে মনে বলল, এরা ঠিকমতো বাসরটাও করতে দিবে না। দরজার সামনে এসে বলল, কি সমস্যা, আমার রুমের সামনে কি? আরিফ দাঁত কেলিয়ে বলল, রুমের সামনে না, রুমের ভেতরে তোমার বউ যাবে তার কাছে যেতে হলে আমাদের পাড়ি দিয়ে যেতে হবে। তানবীর বলল, রুমটাও আমার, বউটাও আমার, তাহলে তোমাদের কেন পাড়ি দিয়ে যেতে হবে? সাকিব বলল, কারণ তোমার বউয়ের কাছে যাওয়ার চাবিকাঠিটা তো আমাদের কাছে। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, তানবীর হালকা হালকা ভেজা, রুমে গিয়ে চেঞ্জ করতে হবে, নইলে ঠান্ডা লাগবে। তাই বলল, কি চাস বল? রাসেল বলল, মাত্র 50,000 টাকা। শুনেই তানবীরের মাথা ঘুরাচ্ছে। তানবীর বলল, ওরে আমি সৎভাবে সরকারি চাকরি করি, আমার ব্যাংক ভর্তি টাকা নেই, 50,000 টাকা এখানে দিতে পারবো না, তার চেয়ে ভালো 20,000 টাকা দেই আর রাস্তা ক্লিয়ার কর। সবাই হেসে বলল, না না না, এই টাকাই হবে না। এই কথা শুনে তানবীর আবিরকে দেখে বলল, ভাইয়া ওদের তুমি কিছু বলো না প্লিজ। আবির একটা শয়তানি হাসি দিয়ে বলল, সমন্ধি ভাই, আপনি আমার বউয়ের বড় ভাই, আপনার বাসরে থাকা আমার মানায় না।
আমি যাই ভাইয়া বলেই আবির শীষ বাজাতে বাজাতে চলে গেল। তানভীর শূন্য চোখে আবিরের যাওয়ার দিকে তাকিয়ে আছে। অবশেষে উপায় না পেয়ে 50,000 টাকা দিয়েই রুমে ঢুকলো। ভেতরে ঢুকেই তানভীর সাথে সাথে দরজা আটকিয়ে দিল। দরজা আটকানোর শব্দ পেয়ে বন্যা হঠাৎ সামনের দিকে ভীতু চোখে তাকিয়ে রইল। দেখলো তানভীর একটি শুভ্র পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। বন্যা চোখ নামিয়ে নিল। তানভীর এক নজর বন্যার দিকে তাকালো। ব্যালকনির পাশে শুভ্র পর্দা মৃদু মৃদু দুলছে। পুরো ঘরটা সাদা গোলাপ, কাঠগোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো। খাটের একপাশে একটা টেবিলে অনেকগুলো মাটির প্রদীপ জ্বলছে, যার আলোয় দেখা যাচ্ছে গোল শুভ্র বিছানায় এক মায়াবিনী শুভ্র রানী বসে আছে। পরনে তার শুভ্র এক শাড়ি, খোপায় শুভ্র গোলাপ। তানভীর মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা তার অর্ধাঙ্গিনী, হৃদয় বেকুল করা মায়াবিনী, যার কাজল সমুদ্রের মতো গভীর চোখে সে ডুবেছে বহুবার। বন্যা খাট থেকে নিচে নেমে আসলো। নিচু হয়ে তানভীরকে সালাম করতে যাবে, তখনই তানভীর তাকে উঠিয়ে সোজা করে দাঁড়া করালো। বলল, তোমার স্থান পায়ে নয়, এ বুকে, বলেই তার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলো তার বুকে আসতে। বন্যা লজ্জায় চোখ বন্ধ করে নিল। তারপর তানভীরকে জড়িয়ে ধরে হারিয়ে গেল এক অনন্ত সুখে।